এতগুলো বছর পর বাড়ি ফেরার কথা থাকলেও সে এয়ারপোর্ট থেকে সোজা চলে গেল একটি হোটেলে। সেখানে একটি বড় টেবিলের চারপাশ ঘিরে বসে আছে একদল লোক। তাদের কপালে ঘাম জমেছে, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে মুছতে তাদের চোখে মুখে ফুটে উঠছে গভীর আতঙ্ক। বিশাল সেই হোটেলের ভেতরটা পুরো নিঃশব্দ, যেন কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই। এত বড় জায়গায় একজনকেও দেখতে না পাওয়াটা বেশ বিস্ময়কর। এমন সময় দরজার দিক থেকে খুব জোরালো জুতোর আওয়াজ শোনা গেল। প্রতিটি পদক্ষেপের শব্দ শুনেই বোঝা যাচ্ছিল আগমনকারী অত্যন্ত রাগান্বিত, এবং সেই শব্দ উপস্থিত সবার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। সবাই তড়িঘড়ি করে নিজেদের জামাকাপড় ঠিক করছে, টেবিলের ওপর ফাইলগুলো গুছিয়ে রাখছে, কাচের গ্লাসগুলো সামলাচ্ছে। এত কিছুর মাঝে যে চেয়ারটি এতদিন ফাঁকা ছিল সেটি পেছন দিকে টান দিয়ে একজন এসে তাতে বসল। কারো সাহস হল না হট করে চেয়ারে এসে বসা সেই মানুষটির দিকে মাথা তুলে তাকানোর। নিস্তব্ধতা ভেঙে একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল। শব্দটি খুব ভারী নয়, শুনেই বোঝা গেল সেটি একজন মেয়ের কণ্ঠ। মেয়েটি বলল, ফাইলটা দাও দেখি এদিকে। চেয়ার থেকে একজন বয়স্ক লোক কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে তার দিকে ফাইলটা এগিয়ে দিল। লোকটির হাত এতটাই কাঁপছিল যে তা দেখে অবাক না হয়ে উপায় ছিল না। তবে সেই দৃশ্য দেখে মেয়েটি শুধু একটি ব্যঙ্গাত্মক হাসি হাসল। সে ফাইলটা নিজের হাতে নিয়ে এপিঠ ওপিঠ করে উল্টে দেখল। এরপর উঠে দাঁড়িয়ে ফাইলটি সশব্দে টেবিলের ওপর ছুঁড়ে মারল। পকেটে হাত ঢুকিয়ে সে বলল, আমি আগেই বলেছিলাম কোনো গড়িমসি বরদাশত করব না। বারবার বলেছি আমি ইন্ডিয়াতে একটা দরকারি কাজে এসেছি, আর এখানে এসে কাজের এমন অমনোযোগিতা আমি সহ্য করব না। তোমরা সবাই জানো এতগুলো বছর পর কেন আমি এসেছি। সবকিছু ফেলে প্রথমেই মিটিংয়ে এলাম, আর তোমরা আমাকে দেখাচ্ছ যে ফাইলটা এখনও কমপ্লিট হয়নি। সে আরও বলল, 3 মাস তোমাদের দিয়েছিলাম, সেই 3 মাসে তোমরা একটা ফাইলও কমপ্লিট করে উঠতে পারলে না, আর তোমরা বিজনেস করবে। মাঝে মধ্যে লজ্জা লাগে যে আমি তোমাদের সাথে বিজনেস করতে এসেছি, যারা 3 মাস ধরে একটা ফাইল শেষ করতে পারে না। সবাই মাথা নিচু করে বসে আছে, কারো মুখে কোনো রা নেই। মেয়েটি আবার প্রশ্ন করল, তো বলো, প্রজেক্ট কবে কমপ্লিট হবে? আরও 3টে বছর দরকার, নাকি সেটাও কম পড়ে যাবে তোমাদের জন্য? আমি কিছু জানি না। আমি তোমাদের আর মাত্র একটা সপ্তাহ সময় দিচ্ছি। এই 1 সপ্তাহের মধ্যে আমার ফাইল কমপ্লিট চাই, তারপরের দিন থেকেই প্রজেক্টের কাজ শুরু হয়ে যাবে। এর মধ্যে আমি কোনো অজুহাত শুনব না। কথা শেষ করেই মেয়েটি যে গতিতে এসেছিল সেই একই দ্রুততায় সেখান থেকে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার পরও হোটেলের সেই কক্ষে বসে থাকা লোকগুলোর মুখে কোনো শব্দ নেই। তারা সবাই আগের মতোই মাথা নিচু করে স্তব্ধ হয়ে বসে রইল। মেয়েটির পরিচয় ও প্রেক্ষাপট নিয়ে আপনার দেওয়া তথ্যগুলো আমি গুছিয়ে নিচে সাজিয়ে দিচ্ছি। এতক্ষণ যে মেয়েটির রাগী রূপ আমরা দেখলাম, এবার জানা যাক তার আসল পরিচয়। হোটেলের সেই মিটিং থেকে বেরিয়ে যাওয়া মেয়েটি একজন সফল বিজনেসম্যান। নিজের একার হাতে গড়ে তুলেছেন তার সাম্রাজ্য। পরিবারে বাবা, দাদা সবারই ব্যবসায় বড় নাম রয়েছে, কিন্তু তাদের ব্যবসায় সে কখনোই হাত দেয়নি। নিজের পরিচয় সে নিজেই তৈরি করেছে। এখন বিজনেস ওয়ার্ল্ডে তার নাম সবার আগে উচ্চারিত হয়। কলকাতায় বেড়ে ওঠা, এখানেই পড়াশোনা শেষ করা, সবটাই তার শিকড়। কিন্তু তার ব্যবসার পরিধি, সমস্ত সম্পত্তি এবং উপার্জনের মূল কেন্দ্র সেই বিদেশ। বিদেশেই সে তার নিজের জগৎ তৈরি করেছে। আজ 10 বছর পর সে ইন্ডিয়াতে ফিরেছে, আর ফিরেই সোজা চলে গেছে সেই জরুরি মিটিংয়ে। অথচ তার পরিবারের লোকজন বাড়িতে তার অপেক্ষায় বসে আছে। তারা জানে না যে সে এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে চলে গেছে। তার এত চাকর বাকর, এত বিলাসিতা, তার ওপর পরিবারের গাড়িতে চড়ে সে হোটেলে এসেছে, তাই খবর পেতে তাদের বেশিক্ষণ সময় লাগবে না। এই মেয়েটির নাম দীপান্বিতা সরকার, তবে সবাই তাকে দীপ সরকার বলেই চেনে। তার চলার পথ, কথাবার্তা, ছোট চুল এবং ছেলেদের মতো পোশাক আশাকের ধরন তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। সে মেয়েদের মধ্যে অবিশ্বাস্যভাবে জনপ্রিয়। বিদেশের মাটিতে তাকে এক ঝলক দেখার জন্য, অটোগ্রাফ বা ছবির জন্য তার বাড়ির নিচে সবসময় ভিড় লেগেই থাকে, যার 80% মেয়ে। গল্পটা হয়তো প্রেমের, কিন্তু চিরাচরিত কোনো ছেলে মেয়ের প্রেমের কাহিনী নয় এটি। এই গল্প 2 নারীর ভালোবাসার, যেখানে এক মেয়ের জন্য অন্য মেয়েদের এমন পাগলামি, আর দীপ সরকারের প্রতি তাদের এতটা ভালোবাসা ও কেয়ারিং মনোভাব সত্যিই অবাক করার মতো। যারা এই সম্পর্কের গভীরতা বোঝেন, তাদের জন্য এটি একটি অন্যরকম অনুভূতির গল্প।
মিটিং শেষ করে দীপান্বিতা বাড়ির দিকে রওনা হল। 10টি বছর কেটে গেছে, সে ভেবেছিল হয়তো অনেক কিছুই বদলে গেছে। কিন্তু বাড়িটা যেন সময়ের স্রোতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সদর দরজার সামনের সেই চেনা ফুলের বাগান আর বাগানের মাঝে রাখা দোলনাটা সবই ঠিক আগের মতো। গাড়ি থেকে নেমে দীপান্বিতা ধীর পায়ে দোলনাটার দিকে এগিয়ে গেল। আলতো করে হাত বোলাল দোলনার গায়ে, মুখে ফুটে উঠল এক চিলতে মিচকি হাসি। এই দোলনা আর বাগানের প্রতিটি কোণায় জড়িয়ে আছে তার শৈশবের কত না স্মৃতি। ঠিক সেই মুহূর্তে বড় বাড়ির দরজা দিয়ে বেরিয়ে এলেন দীপান্বিতার বড় দাদা দেবেন্দ্র সরকার। দেবেন্দ্র ও দীপান্বিতার বয়সের ব্যবধান প্রায় 12-13 বছরের। বয়সের এই পার্থক্য থাকলেও সম্পর্কের কোনো দূরত্ব তাদের মাঝে ছিল না। দীপান্বিতা যখন জন্মেছিল তখন দেবেন্দ্রর বয়স ছিল 12-13। সেই ছোটবেলা থেকেই সে পিতৃতুল্য স্নেহে বোনকে আগলে রেখেছে। খুব ছোট বয়সে মা মারা যাওয়ার পর যখন বাবা নিজেকে কাজের জগতের ভেতরে গুটিয়ে নিলেন, তখন থেকে দেবেন্দ্রই ছিল দীপান্বিতার সব। আজ দেবেন্দ্র বিবাহিত, 2 সন্তানের বাবা, তবুও বোনের প্রতি তার ভালোবাসার এক ফোঁটাও কমতি পড়েনি। বাগান জুড়ে দীপান্বিতার সেই ছোটবেলার মতো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে দেবেন্দ্রর মন ভরে গেল। কিন্তু অন্যদিকে দীপান্বিতার পরিবর্তনটাও তার চোখ এড়াল না। ছোট চুল আর ছেলেদের মতো পোশাকে দীপান্বিতাকে চেনা সত্যি কঠিন। দেবেন্দ্র পেছন থেকে ডেকে উঠল, দীপু, কি হল? তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। দাদা ডাকতেই দীপু শান্ত দৃষ্টিতে ফিরে তাকাল। তার চোখের কোণে জল চিকচিক করছে। দূর থেকে বোনের চোখের জল দেখে দেবেন্দ্র আর স্থির থাকতে পারল না। বড় বড় পা ফেলে এগিয়ে এল। দুহাতে বোনের গাল ধরে চোখে চোখ রেখে আদুরে গলায় জিজ্ঞেস করল, কি হলো পাগলি? কাঁদছিস কেন? এতগুলো বছর পর বাড়ি এলি, এখন হাসিখুশি থাকার কথা, তা না তুই কাঁদছিস? দাদার হাত দুটো নিজের গাল থেকে সরিয়ে দীপু বলল, এটা ঠিক দাদা যে, আমি অনেক বছর পর আজ বাড়ি এসেছি। বাড়িতে এসে আমার খুশি হওয়ারই কথা, কিন্তু আমি কিভাবে খুশি হব? যে বাড়ি আমার সবথেকে বড় খুশির কারণ ছিল, আজ সেই কারণটাই আমার মাঝে নেই। আমি এখানে খুশি হওয়ার জন্য আসিনি, এসেছি শুধু একজন মানুষের খোঁজে। সেই মানুষটা ঠিক থাকলে আমি চলে যাব। দীপুর কথা শুনে দেবেন্দ্রর বুঝতে বাকি রইল না সে কার কথা বলছে। সে গম্ভীরভাবে আবার বলল, আমরা সবাই জানি তুই কেন এসেছিস, কিন্তু যখন এসেছিসই তখন একটু হাসি খুশি থাক না। তুই যে মানুষটার জন্য এসেছিস সেও নিশ্চয়ই এটা চাইবে। তার কথা ভেবেই না হয় একটু চোখের জল মুছে হেসে ফেল। দীপান্বিতা একটা মিথ্যে হাসি দিয়ে বলল, দাদা, আমি আর সেই দীপান্বিতা নই যে তোমাদের খুশির জন্য নিজের সবটা বিলিয়ে দেব। আমি সেটা একবার করে দেখেছি এবং বিনিময়ে আমার জীবনের সবথেকে দামি জিনিসটা হারিয়ে ফেলেছি। আমার পক্ষে আর মিথ্যে হাসি হাসা সম্ভব নয়। আর যার জন্য আমি এখানে এসেছি সেই মানুষটাও কোনোদিন চাইবে না যে আমি মুখে মিথ্যে হাসি নিয়ে থাকি। কথাটা বলেই দীপান্বিতা দেবেন্দ্রকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে চলে গেল। সোজা দোতলায় গিয়ে বাঁদিকের একটা ঘরে ঢুকল সে। দেখল, বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন এক মহিলা। বালিশের বাইরে তার দীর্ঘ চুল মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। দীপান্বিতা তার পায়ের কাছে গিয়ে বসল এবং আলতো করে পায়ে হাত রাখল। মহিলার নড়াচড়া টের পেয়ে পাশ ফিরে তাকালেন। দীপান্বিতার দিকে তাকিয়ে তিনি গায়ের জোরে উঠে বসলেন এবং মৃদু হেসে বললেন, এতগুলো বছর পর তাহলে আমার কথা মনে পড়ল? মহিলার কণ্ঠস্বর শুনে দীপান্বিতার চোখে জল ছলছল করে উঠল। মহিলাটির চোখের কোণেও তখন অশ্রুর ধারা। দীপান্বিতা নিজেকে আর সামলাতে পারল না। অস্থির হয়ে তাকে জড়িয়ে ধরল এবং ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি জানতাম না বৌদি, আমি সত্যি জানতাম না। জানলে আমি তোমার কাছে আসতে এত দেরি করতাম না। দীপান্বিতার বৌদি তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, আমি জানি পাগলি, তুই জানিস না। জানলে তুই এত দেরি করে আসতিস না। অনেক বছর পর দেখা, তাই একে অপরের সাথে মনের কথাগুলো ভাগ করে নিতে সময়ের প্রয়োজন ছিল। দীপান্বিতার এই বৌদি হলেন দেবেন্দ্রর স্ত্রী নন্দিতা। তাদের বিয়ের 24 বছর হয়ে গেছে। দেবেন্দ্রর যখন বিয়ে হয় তখন দীপান্বিতার বয়স ছিল মাত্র 11 বছর। নন্দিতা বাইরে কারো সাথে তেমন মিশতেন না, ঘরের বাইরে খুব একটা যেতেন না। সেই সময় তার পুরো জগতে একজনই ছিল, যার সাথে তিনি কথা বলতেন, খেলতেন,
সেই মানুষটি ছিল দীপান্বিতা। বন্ধু কিংবা নিজের সন্তানের মতো সবভাবেই দীপান্বিতা ছিল নন্দিতার সবচেয়ে কাছের মানুষ। দেবেন্দ্র ও নন্দিতার নিজেদের সন্তান থাকার পরেও দীপান্বিতার প্রতি তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। সবশেষে সবাই দুপুরের খাবার খেতে ডাইনিং টেবিলে বসল। টেবিলের প্রধান আসনে বসেছিলেন দীপান্বিতার বাবা। কিন্তু দীপান্বিতা যেন তাকে দেখেও দেখেনি। বাড়ি আসার পর থেকে তার বাবার সাথে একটি কথাও হয়নি। পুরো বাড়িতে এক চাপা অস্বস্তি। মাত্র 5 জন মানুষ ডাইনিং টেবিলে বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। খাবার খেতে খেতে দেবেন্দ্র হঠাৎ দীপান্বিতাকে জিজ্ঞেস করল, দীপু, এখানে তো এসেই গেছিস, এবার নিজের বিজনেসগুলো এখানে নিয়ে চলে আয় না। ইন্ডিয়াতে নতুন করে কাজ শুরু কর। দাদার মুখে এই কথা শুনে দীপান্বিতা একটা বিদ্রুপাত্মক হাসি দিয়ে বলল, দাদা, আমি এসেছি ঠিকই, কিন্তু আমি এখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার জন্য আসিনি। আমি শুধুমাত্র বৌদিকে দেখার জন্য এসেছিলাম। এর চেয়ে বেশি কিছু আমার থেকে আশা করো না। আর যা ঘটেছে সেই পরিস্থিতির পর আমি যে এই কয়েকটা দিন এখানে রয়েছি, সেটাই অনেক বড় ব্যাপার। দীপান্বিতার সাফ কথা শুনে সবাই চুপ হয়ে গেল। অতীতে দীপান্বিতার সাথে এখানে যা হয়েছে, তারপর তার ফিরে আসাই ছিল বড় বিষয়। এখন তাকে এখানে থেকে যাওয়ার কথা বলাটা কেবল মূর্খামিই হতো, তাই দেবেন্দ্র আর কোনো কথা বাড়াল না। দীপান্বিতার তীব্র মেজাজ আর কথা বলার ভঙ্গি দেখে ডাইনিং টেবিলে বসে থাকা অল্প বয়সী ছেলেটি সূর্য একদম দমে গেল না। সে 1 চামচ খাবার মুখে তুলে চোখ বড় বড় করে দীপান্বিতার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে পিপি, তোমাকে এখানে স্থায়ীভাবে থাকতে হবে না, কিন্তু আমার বিয়ের জন্য তো তোমাকে থাকতেই হবে, অন্তত বিয়ের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। সূর্যের এই কথায় শুধু দীপান্বিতা নয়, টেবিলের বাকিরাও বিরক্ত হয়ে তার দিকে তাকাল। পরিস্থিতি উত্তপ্ত দেখে দেবেন্দ্র গলা চড়িয়ে বলল, সূর্য, কি বলছিস, কিছু বুঝতে পারছিস? তোর বয়স কত হয়েছে যে এখনই বিয়ের কথা ভাবছিস? দেবেন্দ্রর কথার জবাবে বাবা রজতকুমার সরকার শান্তভাবে বললেন, কেন, ওর বয়স তো 23 হয়েছে। নিজের কাজ আছে, নিজের কোম্পানি আছে, কারো ঘাড়ের ওপর বসে তো খায় না। একজন দায়িত্বশীল মানুষকে বিয়ে করলে সে জীবনটা গুছিয়ে নিতে পারবে। এই পরিস্থিতির মাঝে দীপান্বিতা গর্জে উঠল, সবাই চুপ করবি, আমি কথা বলছি। তার গলার স্বর এতটাই রাগী ছিল যে মুহূর্তের মধ্যে সবাই স্তব্ধ হয়ে গেল। সূর্য দীপান্বিতার দিকে তাকালে সে কঠিন গলায় বলল, তুই কি জানিস, তুই কি বলছিস? বিয়ের কথা ভাবছিস? তোর বয়স হয়েছে কত? জীবনটা আগে দেখ, বুঝ, এরপর সিদ্ধান্ত নিস। জীবনে এমন কত মানুষ আসবে যাবে, তার জন্য এত তাড়াহুড়ো করে বিয়ে করতে হবে? সূর্য পাল্টা প্রশ্ন করল, পিপি, এই কথা তুমি বলছ? তুমি কি ভুলে গেছ লাস্ট টাইম কবে ভালোবেসেছিলে? নাকি এখন তোমার জীবনে অন্য কেউ এসে গেছে, যার জন্য আজ তুমি এমন কথা বলছ? অতীতের সেই ক্ষতবিক্ষত অধ্যায় নিয়ে সূর্যর এই সরাসরি আক্রমণে দীপান্বিতার রাগ চরমে পৌঁছাল। কেউ কোনোদিন তার সামনে অতীতের কথা তোলার সাহস করেনি, সে নিজেও তা চায় না। কোনো কথা না বলে দীপান্বিতা ঝড়ের বেগে ডাইনিং টেবিল ছেড়ে নিজের ঘরের দিকে চলে গেল। সূর্যের দিকে লাল চোখে তাকিয়ে দেবেন্দ্র গর্জে উঠল, সূর্য, তোকে আগেও সাবধান করা হয়েছিল যেন দীপুর সামনে এসব নিয়ে কোনো কথা না হয়। তুই তাও করলি? তুই এখনও বুঝিসনি কোথায় কি বলতে হয়। দেবেন্দ্র একটা বিদ্রুপাত্মক হাসি হাসল। এমন সময় রজতবাবু শান্তভাবে বললেন, দেবেন্দ্র, আমি এ ব্যাপারে আগেও কথা বলেছি। দেবেন্দ্র তার বাবাকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বলল, বাবা, আমি চাই না যেটা তুমি আমার বোনের সাথে করেছ সেটা আমার সন্তানদের সাথেও হোক। দীপুর ওপর সব দায়িত্ব চাপিয়ে তুমি ওর জীবনটা যেভাবে নষ্ট করেছ তা আমি দেখেছি। নিজের ছেলের মুখে এই অভিযোগ শুনে রজতবাবু মৃদু হাসলেন, তারপর স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি যা করেছি তুইও তো তাই করছিস দেবেন্দ্র। তুই তো তোর নিজের মেয়ের খুশি কেড়ে নিয়েছিস, যে কারণে আজ তোর মেয়েও তোর থেকে বহু দূরে। বাবার মুখে নিজের অতীতের এই দগদগে ঘায়ের কথা শুনে দেবেন্দ্র একেবারে চুপ হয়ে গেল। কোনো উত্তর দিতে পারল না সে। রজতবাবু শান্তভাবে টেবিল থেকে উঠে রুমাল দিয়ে হাত মুছতে মুছতে সেখান থেকে বেরিয়ে গেল। রজতবাবু নন্দিতার দিকে তাকিয়ে বললেন, নন্দিতা, রেডি হয়ে যাও। সন্ধ্যের মধ্যে মেয়ের বাড়ির লোক আসবে। ছেলে দেখা হয়ে গেছে, এবার বিয়ে কবে হবে সেই বিষয়ে কথাবার্তা পাকা করতে আসবে ওরা। এত কিছু যে ঘটে গেছে দেবেন্দ্র ঘুণাক্ষরেও তা জানত না। তার নিজের ছেলের বিয়ে এবং মেয়ে দেখা পর্যন্ত হয়ে গেছে, অথচ সে কিছুই জানে না
এই বিষয়টিতে দেবেন্দ্র যেন আকাশ থেকে পড়ল। কিন্তু রজতবাবু এসব নিয়ে কোনো মাথা ব্যথা না করে নিজের ঘরে চলে গেলেন। দেবেন্দ্র সূর্যের দিকে একবার চেয়ে মাথা নেড়ে উঠে গেল, তার আর কিছু বলার ভাষা বা ইচ্ছে কোনোটাই যেন অবশিষ্ট ছিল না। নন্দিতা বুঝল, বাবা ছেলের এই অশান্তি সহজে মিটবে না, তবে এও জানে যে দেবেন্দ্র ও সূর্যের মধ্যে যে টান আছে তাতে হয়তো পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব। অন্যদিকে নিজের ঘরে জানালার পাশে দাঁড়িয়েছিল দীপান্বিতা। বাইরে সেই পুরনো আমগাছটার দিকে তাকিয়ে তার মনে পড়ে গেল 10 বছর আগে যখন সে এখান থেকে চলে গিয়েছিল, রাগের মাথায় সে গাছটির একটি ডাল ভেঙে দিয়েছিল। কিন্তু আজ অবাক হয়ে দেখল, সেই ভাঙা ডাল থেকেই নতুন করে ডালপালা গজিয়েছে, গাছটি আবার প্রাণ ফিরে পেয়েছে। আমগাছের সেই নতুন প্রাণের দিকে তাকিয়ে দীপান্বিতা মনে মনে হাসছিল, কিন্তু সূর্যর কথাগুলো তার কানে তখনও বাজছিল। যে স্মৃতিগুলোর মুখোমুখি হতে সে চায়নি, যে ক্ষতগুলো সে এতদিন লুকিয়ে রেখেছিল, সেগুলো আবার তাকে তাড়া করে ফিরছে। জানালার দিকে তাকিয়ে অঝরে জল পড়ছে তার চোখ দিয়ে। এত বছর সে নিজেকে পাথরের মতো শক্ত করে রেখেছিল, সবাইকে দেখিয়েছিল তার মন গলার নয়। কিন্তু আজ সূর্যর কিছু কথা যেন সেই শক্ত প্রাচীরে ফাটল ধরিয়ে দিয়েছে। এমন সময় দরজায় টোকা পড়ল। চোখের জল মুছে দীপান্বিতা শান্ত গলায় বলল, দরজা খোলা আছে, ভেতরে চলে আসতে পারো। দরজা খুলে ভেতরে এল নন্দিতা। তাকে দেখে দীপান্বিতা মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, তুমি আবার কবে থেকে আমার দরজায় নক করে ঢুকতে শিখলে? এটা তো তোমারই রুম, যখন খুশি চলে আসতে পারো। দুজনেই হাসল, কিন্তু নন্দিতার বুঝতে বাকি রইল না যে ওই হাসির আড়ালে গভীর কষ্ট লুকিয়ে আছে। দীপান্বিতার চোখের পাতা এখনও ভেজা, তা দেখেই নন্দিতা এগিয়ে গিয়ে তার হাত ধরে বিছানায় বসাল। গাল ছুঁয়ে আদুরে গলায় বলল, সূর্যের কথায় কিছু মনে করিস না। ও বড় হয়েছে ঠিকই, কিন্তু কোথায় কি বলতে হয় তা এখনও শেখেনি। দীপান্বিতা ম্লান হেসে উত্তর দিল, কি মনে করব বলো? ও তো ভুল কিছু বলেনি। আমার মতো মানুষের কি আর অধিকার আছে ওকে ভালোবাসা নিয়ে বোঝানোর, যে নিজে ভালোবাসাটাই ধরে রাখতে পারল না? দীপান্বিতা আর নিজেকে আটকে রাখতে পারল না, নন্দিতাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। তাকে এভাবে ভেঙে পড়তে দেখে নন্দিতার চোখও জলে ভরে এল। কিছুক্ষণ পর কান্না থামিয়ে নন্দিতা বলল, শোন, সন্ধেবেলায় সূর্যর হবু শ্বশুরবাড়ির লোকজন আসবে। এখন তুই একটু ঘুমিয়ে নে, বিকেলে রেডি হয়ে নিচে নামিস। দীপান্বিতা শুধু মাথা নাড়ল। নন্দিতা ঘর থেকে বেরিয়ে গেলে সে একা ঘরে আবার স্তব্ধ হয়ে বসে রইল। সন্ধে হয়ে গেছে। অতিথিরা আসবেন বলে পুরো বাড়ি সেজে উঠেছে। সবাই সোফায় বসে প্রতীক্ষা করছে, কিন্তু সময়ের দিকে তাকিয়ে দেবেন্দ্রর বিরক্তি ক্রমশ বাড়ছে। সে কড়া গলায় সূর্যকে বলল, কি হলো সূর্য, কত সময় হয়ে গেছে দেখেছিস? এখনও আসেনি কেন? এরপর কি রাত্রে ঘুমানোর সময় আসবে? বাবার এমন কথায় সূর্যের মুখটা কালো হয়ে গেল। সে চুপ করে থাকলেও তার চোখের ভাষায় স্পষ্ট বিরক্তি। দেবেন্দ্রর কথা শেষ হতে না হতেই কলিং বেল বেজে উঠল। সূর্যে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল এবং দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে দিল। মিনিট 5 পর অতিথিরা ডাইনিং রুমে এসে বসলেন। তাদের দেখে দেবেন্দ্রর অবস্থা যেন আকাশ থেকে পড়ার মতো। বিস্ময় ছাপিয়ে তার চোখে মুখে তখন আগুনের মতো রাগ। সে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে গর্জনের সুরে বলল, এসব কি হচ্ছে এখানে? এরা কেন এসেছে? দেবেন্দ্রর চোখ লাল হয়ে গেছে রাগে। পরিস্থিতি বেগতিক দেখে নন্দিতা তার হাত চেপে ধরে মিনতি করে বলল, দেবেন্দ্র, রাগ করো না, প্লিজ বসো, শান্ত হও, শরীর খারাপ করবে। নন্দিতার কথায় কোনো কাজ হল না। রজতবাবু ভারী গলায় ধমকে উঠলেন, দেবেন্দ্র, নিজের জায়গায় গিয়ে বসো। যা হচ্ছে চোখের সামনেই হচ্ছে, আর আমি যা বলেছি সেটাই শেষ কথা। দেবেন্দ্র চিৎকার করে উঠল, ওর জীবনটা শেষ করেও তোমার শান্তি হয়নি? এখন তুমি আবারও ওকে বিপদে ফেলতে চলেছ? তুমি জানো, এরা যদি ওর চোখের সামনে থাকে তবে সে প্রতি মুহূর্তে কতটা কষ্টে থাকবে? তাও তুমি এমনটা করছ। তোমার কি শাস্তি হচ্ছে না? এবার কি আমার বোনটাকে মেরে তবে শান্তি পাবে? নন্দিতা বুঝতে পারল দেবেন্দ্রকে এখন সামলানো অসম্ভব। সে ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, শান্ত হয়ে বসো, এত চিৎকার করো না। দীপান্বিতা নিচে চলে আসবে, চুপচাপ বসো। দীপুর নাম শুনে দেবেন্দ্র কিছুটা শান্ত হয়ে সোফায় বসল, কিন্তু নন্দিতার কানে কানে বলে দিল, উপরে যা, দীপুকে আটকাও, যেন সে নিচে না নামে। নন্দিতা সবে উঠতে যাবে, এমন সময় দেখল সোফার পিছনে দীপান্বিতা দাঁড়িয়ে আছে। সে স্থির চোখে সামনের দিকে তাকিয়ে আছে।
নন্দিতা তাকে ওপরে নিয়ে যাওয়ার জন্য হাত ধরে ব্যাকুল হয়ে বলল, দীপু, ওপরে চল। এখানে বড়রা তর্কাতর্কি করছে, নিচে কিছু নেই। কিন্তু দীপান্বিতার যেন হুঁশ নেই, তার দৃষ্টি আচ্ছন্ন। সে কেবল সামনের দিকে চেয়ে আছে। সেখানে বসে থাকা নিধি সেনগুপ্তের পরনে নীল সিল্কের শাড়ি, মাথায় হালকা করে পরা সিঁদুর। নিধিও মাথা নিচু করে বসেছিল, কিন্তু দীপান্বিতার দিকে তার দৃষ্টি স্থির, ঠিক যেন সেই পুরনো দিনের মতোই সবকিছু এতটুকু বদলায়নি। এমন সময় সেই লোকটা, যাকে দেখে দেবেন্দ্র রেগে উঠেছিল, বলে উঠল, আরে দীপান্বিতা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। নিজের নাম শুনে দীপান্বিতা মাথা তুলল। যে নিধি সেনগুপ্ত এতক্ষণ মাথা নিচু করেছিল, সেও এবার সোজা দীপান্বিতার দিকে তাকিয়ে রইল। দীপান্বিতা ধীর পায়ে এগিয়ে এসে সোফায় বসল। তার সামনেই বসা সেই লোকটা, যার নাম রাজ চক্রবর্তী, এবার কথা শুরু করল। রাজ দীপান্বিতাকে দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার দীপান্বিতা, কবে আসলি? দীপান্বিতা কোনো উত্তর দিল না। সে তার দৃষ্টি নিধির ওপর থেকে সরাতে পারছিল না। রাজ বিষয়টি খেয়াল করে ঠান্ডা গলায় বলল, ওর বিয়ে হয়ে গেছে, 2 বছর হয়ে গেল। দীপান্বিতা গভীর দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়িয়ে শান্ত গলায় বলল, দাদা, সবাই অপেক্ষা করতে জানে না। তবে কিছু মানুষ আছে যারা অসীম ধৈর্য নিয়ে অপেক্ষা করতে পারে। রাজ পাল্টা খোঁচা দিয়ে বলল, অপেক্ষা তার জন্যই করা যায় যে ফিরে আসার কথা দিয়ে যায়, যে বিনা কথায় চলে যায় এবং কোনোদিন যোগাযোগ করার চেষ্টাও করে না, তাকে ভালোবেসে কেউ অপেক্ষা করে না। দীপান্বিতা এক চিলতে মিচকি হাসি হেসে বলল, দাদা, বিশ্বাস বলে একটা কথা আছে। যে বিশ্বাস করতে জানে না, সে ভালোবাসতেও জানে না। পরিবেশটা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল। পরিস্থিতি সামাল দিতে সূর্য মাঝখানে বলে উঠল, হলো তোমাদের। আমরা এখানে বিয়ের কথা বলার জন্য সবাই জড়ো হয়েছি। তোমরা কেন পুরনো বিষয়গুলো নিয়ে পড়ে আছো? কিছুক্ষণ পর সবাই ডিনারের জন্য ডাইনিং টেবিলে বসল। কাকতালীয়ভাবে হোক বা অন্য কোনো ইচ্ছায়, নিধির ঠিক সামনাসামনি বসল দীপান্বিতা। দীপান্বিতার স্থির দৃষ্টি নিধির ওপর থেকে সরছিল না, অথচ নিধি অস্বস্তিতে মাথা নিচু করে খাবার খাচ্ছিল। এমন সময় একটি ছেলে এসে নিধিকে জড়িয়ে ধরে বলল, হাই জান, তুমি খেতে বসে গেছ? আজকের মিটিংটা একটু বড় ছিল, তাই তাড়াতাড়ি আসতে পারলাম না। রোহিতকে দেখে রাজ বলে উঠল, রোহিত, এত দেরি করে এলি? নিধি তো কতক্ষণ থেকে তোর অপেক্ষায় ছিল। রোহিত উত্তর দিল, দাদা, কাজের চাপে আসার সময়টুকুও পাইনি। কথা বলতে বলতেই রোহিত সামনের দিকে তাকিয়ে দীপান্বিতাকে দেখতে পেল। সে হাসি মুখে হাত বাড়িয়ে বলল, আরে দীপু, কত বছর পর দেখা। দীপান্বিতা হাত বাড়ানোর বদলে ধীরস্থিরভাবে জলের গ্লাসটি তুলে নিল। রোহিতের বাড়ানো হাত মাঝপথেই শূন্যে ঝুলে রইল। সে লজ্জিত হয়ে হাত সরিয়ে নিল। এরপর রোহিত সবার সামনেই নিধিকে জড়িয়ে ধরে তার গালে একটা চুমু খেল। এই দৃশ্য দেখে দীপান্বিতার হাত থেকে জলের গ্লাসটা ধরাস করে পড়ার বদলে সে সেটাকে এত জোরে চেপে ধরল যে গ্লাসটা তার হাতের মুঠোয় ভেঙে চুরমার হয়ে গেল। কাঁচের টুকরো তার হাতের তালুতে ঢুকে রক্ত ঝরতে শুরু করল। এমন ভয়াবহ দৃশ্য দেখে নিধি নিজের আসন ছেড়ে উঠে দাঁড়াল, আর দীপান্বিতা কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। দেবেন্দ্রর রাগ তখন চরমে। সে নন্দিতাকে ইশারা করল দীপান্বিতার পেছনে যাওয়ার জন্য। নন্দিতা দৌড়ে গিয়ে দেখে দীপান্বিতা নিজের ঘরের দরজা বন্ধ করে ফেলেছে। বাইরে থেকে নন্দিতা নক করে ডাকল, দীপু, দরজাটা খোল, আমার কথা শোন একবার। ভেতর থেকে দীপান্বিতার ভাঙা, কান্নারুদ্ধ কণ্ঠস্বর ভেসে এল, বৌদি, আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও প্লিজ। আমি কারো সাথে কথা বলতে চাই না। নন্দিতা বুঝতে পারল এই মুহূর্তে জেদ করা বা তাকে জোর করা বৃথা। দীপান্বিতা এখন নিজের ওপর নিজেই আরও আঘাত নামিয়ে আনবে, তাই সে বেশি কিছু না বলে ভারাক্রান্ত মনে নিচে ফিরে গেল। খাবার পর্ব শেষ হল। নিধির পরিবার বাড়ি ফেরার জন্য তৈরি। সবাই তাদের বিদায় জানাতে বাড়ির বাইরে বেরিয়ে এসেছে। নিধি সেই ভিড়ের মাঝে বারবার একজনকে খুঁজছিল, কিন্তু শত চেষ্টা করেও দীপান্বিতাকে দেখতে পেল না। দীপান্বিতা যে নিচে নামেনি তা বুঝতে পেরে নিধি মন খারাপ করে গাড়িতে গিয়ে বসল। সবাই বাড়ির ভেতরে ফিরে আসতেই দেবেন্দ্রর দীর্ঘদিনের চেপে রাখা রাগ সূর্যর ওপর আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, সূর্য, তুই জানিস না চক্রবর্তী পরিবারের সাথে আমাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে আছে? তুই তাদের মেয়েকে ভালোবাসলি? আর বাবা, আমি সাফ জানিয়ে দিচ্ছি, এই বাড়িতে আমার বোনের যদি আর কোনো ক্ষতি হয় তবে আমি কাউকে ছাড়ব না, সে আমার ছেলে হোক,
আমার স্ত্রী হোক বা আমার বাবা, আমি আর কাউকে চিনব না, আর কোনোভাবেই এই বিয়ে হতে দেব না। দেবেন্দ্রর সব কথা হয়তো যুক্তিসঙ্গত ছিল, কিন্তু বিয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করাটা সূর্য মেনে নিতে পারল না। সে বাবার দিকে এগিয়ে গেল এবং চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, তুমি দিদি নও, যে দিদির ভালোবাসার জন্য নিজের জীবন বিসর্জন দেবে। তুমি তো পিপিরও ভালোবাসাকে কোনোদিন পূর্ণ হতে দাওনি, কিন্তু এইবার আর তা হবে না। তোমার বা কারো কথা আমি শুনব না, আমার কাছে আমার ভালোবাসাটাই আগে। সূর্যকে এমন অবাধ্য আর তেজদীপ্ত রূপে এর আগে কখনো দেখেনি দেবেন্দ্র। এই প্রথম সূর্যকে এমনভাবে দেখে দেবেন্দ্র হতবাক হয়ে গেল, তার মুখ দিয়ে কোনো কথা বের হল না। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। একে একে সবাই নিজের নিজের রুমে চলে গেল। অন্যদিকে নিজের ঘরে একা বসে আছে দীপান্বিতা, তার হাতে নিধির একটা ছবি। সে নির্নিমেষ চোখে ছবিটার দিকে তাকিয়ে আছে, আর গাল বেয়ে ঝরছে চোখের জল। কিছুক্ষণ আগেই রোহিতের নিধিকে স্পর্শ করার দৃশ্যটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। সেই দৃশ্য মনে পড়তেই রাগে ও অভিমানে দীপান্বিতার চোখ বন্ধ হয়ে আসছে। এই যন্ত্রণার মাঝেই সে হারিয়ে গেল তাদের স্কুল জীবনের স্মৃতিগুলোতে। জানুয়ারির দ্বিতীয় দিন। স্কুল সবে শুরু হয়েছে, কিন্তু ক্লাসের সবচেয়ে দুরন্ত মেয়েটি আজ শান্ত হয়ে বসে আছে। এটা সত্যিই অবাক করার মতো বিষয়। তার এই মৌনতার পেছনে কারণও আছে, যে বন্ধুদের সাথে ছোট থেকে বড় হল। 10 পাস করার পর তারা সবাই স্কুল বদলে ফেলেছে। আগে যে ক্লাসে 150 জন মেয়ে ছিল, সেখানে এখন পুরনো মেয়ে বলতে খুব কমই আছে। নতুন অনেকেই এসেছে, কিন্তু পুরনো বন্ধুদের অভাব দীপান্বিতার মন খারাপের কারণ। ম্যাম ক্লাসে ঢুকেই দীপান্বিতাকে মাথা নিচু করে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে দীপান্বিতা, আজ মাথা নিচু করে বসে আছিস কেন? ক্লাস শুরু হয়ে গেছে, সেটা কি জানিস না? দীপান্বিতার 2 বেস্ট ফ্রেন্ড জিয়া ও রুচি সবসময় ওর পাশেই থাকে। দীপান্বিতা কিছু বলার আগেই রুচি উঠে দাঁড়িয়ে বলল, ম্যাম, দীপান্বিতার আজ খুব মাথা ব্যথা করছে, তাই মাথা নিচু করে আছে। একটু পরেই ঠিক হয়ে যাবে। ম্যাম হাত দেখিয়ে রুচিকে বসতে বললেন এবং ক্লাস শুরু করার আগে নতুন ছাত্রীদের পরিচয় নেওয়া শুরু করলেন। একের পর এক নাম পরিচয় দিতে দিতে ক্লাসের অর্ধেক সময় পেরিয়ে গেল। একদম শেষে লাস্ট বেঞ্চে বসে থাকা মেয়েটির দিকে ইশারা করে ম্যাম বললেন, এবার তুমি বলো, তোমার নাম কি? মেয়েটি উঠে দাঁড়িয়ে পরিষ্কার গলায় বলল, নিধি সেনগুপ্ত। নামটা শোনা মাত্রই দীপান্বিতা এক ঝটকায় পেছনের দিকে তাকাল। নামটার চেয়েও বেশি দীপান্বিতার কানে আটকে গেল মেয়েটির কণ্ঠস্বর। সে নিধির দিকে তাকিয়ে রইল। মেয়েটি 2 ঝুঁটি বেঁধেছে, চুলে কারুকার্য করা, মুখে এক মিষ্টি হাসি। দীপান্বিতা নিজে সবসময় চুল ছেটে ছোট করে রাখে, ঝুঁটি বা সাজগোজের ধার সে ধারে না, কিন্তু নিধির সেই সরল হাসি আর সাজপোশাক দীপান্বিতার নজর কেড়ে নিল মুহূর্তেই।